গুড মর্নিং বন্ধুরা, আমি ইন্দ্রাণী। আমাদের আরাকুতে আজকে দ্বিতীয় দিন। কালকে রাত্রিবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম যে কাল সকালবেলা তোমাদের আমি পুরো আমাদের রিসর্টটা ঘুরে দেখাবো। আমরা এসেছি যশোদয়া রিসর্টে। এটা আরাকুর পদ্মপুরম গার্ডেন্সের কাছে অবস্থিত। আমরা অনলাইনেই বুকিং করেছিলাম এখানে, কিন্তু ভাবিনি যে এতটা ভালো হবে রিসর্টটা। শহরের থেকে একটু বাইরে, কিন্তু খুব সুন্দর। একটা প্রচুর বড় জায়গা নিয়ে এখানে পরপর পরপর কটেজগুলো রয়েছে। মানে আমরা সবাই এসে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি যে এত ভালো সুন্দরভাবে সাজানো। নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর গাছ দিয়ে সাজানো, প্রচুর বড় জায়গা। এসো দেখতে থাকো। আমার ওই জায়গাটা দিয়ে দেখো বন্ধুরা, বিভিন্ন কালারের সুন্দর সুন্দর কটেজ রয়েছে। কোনোটা হলুদ, কোনোটা পার্পল, আবার কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা গোলাপি। খুব সুন্দর। আমাদের এই রিসর্টের ভেতর ঢুকে সামনেই রিসেপশন পড়বে, আর ওদিকেই রয়েছে পুরো কিচেনের পার্টটা। এখানে ড্রাইভারদের থাকারও সুন্দর ব্যবস্থা রয়েছে। ড্রাইভার যারা গাড়ি নিয়ে আসছে সোজাসুজি ভাইজ্যাগ থেকে বা জগদলপুর থেকে, ড্রাইভারদের থাকার ব্যবস্থা আছে। আর পুরো রিসর্টের ভেতর না বাচ্চাদের খেলার জন্য প্রচুর জায়গা। সেখানে সুন্দর সুন্দর, বাচ্চা কেন, বাচ্চা বুড়ো সবাই, সুন্দর সুন্দর দোলনা করা আছে। সবাই সেখানে বসছে, দোল খাচ্ছে। খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স। এই দেখো সামনেই রয়েছে রিসেপশন। রিসেপশনে কথা বলে নিতে পারো। এদের সাথে ফোনে কথা বললেই বুকিং করা যায়। অনলাইন একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে দিতে হয়। খুব ভালো এই রিসর্টের সমস্ত বিধি ব্যবস্থা। প্রত্যেকটা স্টাফ ভীষণ কোঅপারেট করে আর ভীষণ ভালো বিধি ব্যবস্থা করে রেখেছে। এই দেখো এখানে রয়েছে এই যে লাল বাড়িটা দেখছো, এখানে এটা হচ্ছে দুটো স্যুট রুম রয়েছে। আর পাশে যে নীল বাড়িটা, সেখানেও স্যুট রুম রয়েছে। মানে একটা গোটা ফ্যামিলি এলে, ফ্যামিলির 5-6 জন এলে আরামসে এখানে থেকে যেতে পারে। আর সামনে যে বড় লনটা দেখছো, এখানে সবাই বসে রাত্রিবেলা বারবিকিউ করতে পারে, ক্যাম্প ফায়ার করতে পারে। টেবিল চেয়ার সাজানো রয়েছে, সবাই ফ্যামিলির সাথে একসাথে বসে। এখানে একটা কনফারেন্স রুমও আছে। কেউ যদি এখানে কোনো রকম বার্থডে পার্টি করতে চায়, সেটারও করার ব্যবস্থা রয়েছে। এখানে সুন্দরভাবে ওই দোলনা করা আছে। দেখো দোলনায় বাচ্চা, বললাম তো বাচ্চা কেন, সবাই এখানে দুলতে পারে। ওই দিকেও ছোটো ছোটো কটেজ আছে, একতলা একতলা। এগুলো বড়, আর ওপাশেরগুলো একতলা একতলা ছোটো কটেজ রয়েছে। এখানে ফুলের বাগান করা রয়েছে, কত রকম গাছ রয়েছে, অনেকটা জায়গা। এখনও হয়তো বিশেষ কিছু কাজ করা বাকি আছে। পিছনেই পাহাড় দেখতে পাচ্ছ তোমরা, কি সুন্দর পাহাড় দিয়ে ঘেরা। সকালে এত পাখি ডাকছিল, সেই সময় ভিডিওটা এত ঠান্ডা আমরা বেরিয়ে করতেও পারিনি। যদিও এখানকার সিজন মেনলি স্টার্ট হয় সেপ্টেম্বর অক্টোবর থেকে একদম ওই ফেব্রুয়ারি পর্যন্ত। মার্চের পর থেকে গরম পড়তে শুরু করে, এখানকার স্টাফেরাই বললো। তখন টুরিস্ট আসা কমে যায়। কিন্তু জায়গাটা খুব সুন্দর। তোমরা যদি কেউ আসো ভাইজ্যাগ আরাকু ঘুরতে, অবশ্যই একটা রাত্রি কাটিয়ে যেও। মানে শহরের মধ্যে অনেক বড় বড় হোটেল আছে, ঠিক কথা, কিন্তু প্রকৃতির থেকে একটু আলাদা হয়ে আর এই ভ্যালির এই এসেন্সটা নিতে হলে আমার তো মনে হয় যশোদয়া রিসর্ট খুবই ভালো। এটা এপি ট্যুরিজমের আন্ডারে, এবং কস্টটাও যথেষ্ট রিজনেবল। তোমরা নিজেরাই ফোন করে কথা বলে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আমরা এসে গেছি চকলেট ফ্যাক্টরির সামনে। এটাই পদ্মপুরাণ গার্ডেনেই। পদ্মপুরাণ গার্ডেন আমরা ঢুকতে পারিনি, কারণ ওখানে রিনোভেশনের কাজ চলছে। 3 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তাই আজকে 4 তারিখ, সরি, আমরা ঢুকতে পারলাম না পদ্মপুরাণ গার্ডেনে। কিন্তু আমরা চলে এসেছি চকলেট ফ্যাক্টরিতে। চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাবো চকলেট ফ্যাক্টরির ভিতরটা। এই হচ্ছে চকলেট ফটোগ্রাফির বাইরেটা। চকলেট ফ্যাক্টরির বাইরেটা এরকম, কিন্তু এখানে ভেতরে অ্যালাউ নেই ফটোগ্রাফি। তো আমরা ফোন নিয়ে ঢুকতে পারবো না। আমরা 50 টাকা করে টিকিট বড়দের জন্য, আর 40 টাকা করে টিকিট ছোটদের জন্য। তো আমরা টিকিট কেটে চকলেট ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়ছি। দেখি কি আছে এখানে, ঠিক আছে বন্ধুরা।
আমরা চলেছি আরাকু ভ্যালির ভেতর দিয়ে। অসাধারণ লাগছে ভ্যালির ভেতর দিয়ে যেতে। আমার আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম সন্ধেবেলায় যখন আরাকু ভ্যালিতে প্রবেশ করছিলাম তখন তার মোহনীয় দৃশ্য। আর আজ দেখো রৌদ্রোজ্জ্বল দিনে কি ঝকঝক করছে ভ্যালিটা, খুব সুন্দর। এত স্টেপ ফার্মিং হয়েছে চারিদিকে, চারদিকটা পাহাড়ে ঘেরা। এই ভ্যালি কথাটা, যেটা ভ্যালি শব্দের অর্থটাই তো তাই, যে পাহাড় ঘেরা অঞ্চলে আর মাঝখানে দুটো পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল, তো সেইটাই হচ্ছে ভ্যালি। আর এই ভ্যালির এসেন্সটাই আমি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। খুব সুন্দর লাগছে, আমি তো এনজয় করছি, তোমরাও করো। মানে প্রকৃতি কিভাবে তার ডালা সাজিয়ে বসে থাকে না, এটা মানে সাধারণ মানুষ বুঝতে পারবে না। ক্যামেরায় আমি কি তোমাদের সামনে তুলে ধরছি সেটা তো অন্য কথা, কিন্তু আমি চোখ দিয়ে যে দৃশ্যটা দেখছি সেটা তোমাদের ভাষায় হয়তো আমি কোনোভাবেই এক্সপ্লেন করতে পারবো না। সেটা করতে হলে বা সেটাকে ফিল করতে হলে তোমাদের কিন্তু আসতে হবে এখানে। এই জন্যই ঘোরার প্রয়োজনীয়তা মানুষের জীবনে। আমরা ছোটোবেলায় রচনা করতাম, লিখতাম যে দেশভ্রমণের প্রয়োজনীয়তা। এখন এটা আমি ফিল করতে পারি নিজের ব্লগ বানাতে গিয়ে বা প্রকৃতির প্রতি একাত্মতা আমার বাড়তে গিয়ে, যে প্রকৃতি আমাদের কাছে কি, কেন দেশভ্রমণ প্রয়োজন। বন্ধুরা, আরাকু ভ্যালি পেরিয়ে আমরা চলে এসেছি চাপড়ায়। এখানেও টিকিট হচ্ছে 50 টাকা, বাচ্চাদের 30 টাকা। চলো ভেতরে গিয়ে দেখি কি আছে চাপড়াইতে। ঠিক আছে, চলো। এই হচ্ছে ওপরের ভিউ চাপড়াই থেকে। জলের ওপরে অংশ রয়েছে, এখানে লোকে ছবি তুলছে, গার্ডেন মতো করে একটু সাজানো আছে। আর ওপর দিকে রয়েছে ভ্যালি, আর নিচে এই লোকে এনজয় করছে, পার্ক টাইপের করা আছে। এই হচ্ছে চাপড়াই। এই চাপড়াই দেখতে আমরা ঢুকিনি বন্ধুরা। এই যে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে লোকে বিভিন্ন পোজে ছবি তুলছে, এইটুকুই। তো আমরা আর ঢুকছি না চাপড়াইতে। চলো, আমাদের আরও অনেক কিছু দেখা বাকি আছে, আর আজকে ভাইজাগও ফিরতে হবে। এই যে চাপড়াইয়ের ভেতরে দেখো, এখান থেকে ভিউটা তোমরা পরিষ্কার বুঝতে পারবে। ভেতরে ওই বয়ে গেছে একটা নদী, সেটাকে কেন্দ্র করেই বিভিন্ন পার্ক টাইপের সাজিয়ে রাখা হয়েছে। বিভিন্ন পোজে মানুষ ছবি তুলছে, সময় কাটাচ্ছে। আর শীতকাল তো, রৌদ্রের মধ্যে বেশ ভালো লাগছে। কিন্তু এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে আজকে আমাদের পুরো আরাকু ট্রিপটা শেষ করতে হবে। কিন্তু ওপরের ভিউটা অসাধারণ, দেখো। বন্ধুরা, আমরা চলে এসেছি ট্রাইবাল মিউজিয়াম। ট্রাইবাল মিউজিয়াম হয়ে আমরা চলে যাব একেবারে অনন্তগিরি ওয়াটারফলস দেখতে। চলো ট্রাইবাল মিউজিয়ামটা দেখে নিই। এখানে নিশ্চয়ই ঢোকার জন্য এন্ট্রি ফি লাগবে, কি আছে দেখে ঘুরে আসি ট্রাইবাল মিউজিয়াম। ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে এসে গেছি বন্ধুরা। মিউজিয়ামের ভেতরে এগুলোই দেখার আছে। দেখো, এগ্রিকালচারাল গ্যালারি, সিডস গ্যালারি, জুয়েলারি গ্যালারি, আর ফটো গ্যালারি, মিউজিয়াম অফ হ্যাবিটেটস। এইগুলো সবই অন্ধ্রপ্রদেশের ট্রাইবাল গোষ্ঠী যেভাবে লাইফস্টাইল তাদের, সেগুলো আমরা দেখতে পাবো এই গ্যালারিগুলোতে। এছাড়া তাদের হাতে বানানো কিছু জিনিসের দোকানও রয়েছে, যদি আমরা কিনতে চাই তাহলে কিনতে পারি। এর পাশাপাশি মানে এটার জন্য টিকিট লাগবে 60 টাকা করে বড়দের, আর ছোটদের লাগবে 30 টাকা করে। এর পাশাপাশি ভেতরে আবার আরাকু অ্যাডভেঞ্চার্স বলে বেশ কিছু জিনিস করার জন্য রয়েছে। এগুলো পুরোটাই মানুষের এন্টারটেনমেন্টের জন্য। ক্লাইম্বিং ওয়াল, সাইকেল, জিপ লাইন, এই সবগুলো রয়েছে। এগুলো আবার আলাদা করে টিকিট কেটে সেখানে ঢুকতে হবে। যারা এগুলো করতে চায় করতে পারে। চলো আমরা ভেতরে টিকিট কেটে আমরা দেখিনি অন্ধ্রপ্রদেশের ট্রাইবাল গোষ্ঠীর যে গ্যালারিগুলো রয়েছে সেইগুলো। বন্ধুরা, আমরা ঢুকে পড়েছি ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে। সে সকালে না আরাকুতে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটা বসে যাচ্ছে। চলো আগে আমরা এখানে দেখে নেবো। ভেতরে কিছু স্টল আছে, সেটা এখানকার ট্রাইবাল গোষ্ঠীর মানুষরাই চালায়। সেই স্টলগুলো কিছু রয়েছে, খুবই নর্মাল সাধারণ জিনিস, কিন্তু পুরোটাই ট্রাইবাল গোষ্ঠীর মানুষদের দ্বারা চালিত। কাঠের অনেক কিছু আছে, ছোট ছোট খেলনা, পুতুল, ব্যাগ, এই জিনিসগুলো। ব্যাগ রয়েছে অনেক রকম, সেটা প্লাস্টিকেরও অনেক কিছু, যেগুলো আমরা এমনিই মার্কেটে পেয়ে যাই, স্পেশালিটি কিছু না। দেখো, এটার ভেতরেই ডিমসা ডান্স, যেটা অন্ধ্রপ্রদেশের ট্রাইবাল গোষ্ঠীর যে নাচ,
তার শো হয় ইভিনিংয়ে 5টা থেকে 7টা পর্যন্ত এখানে সেটা হয়, কিন্তু এখন আপাতত বন্ধ। আমরা তো এসেছি সকালবেলা। কেউ যদি এই শোটা এনজয় করতে চাও তাহলে আসতেই পারো। এইখানেই এইখানকার ট্রাইবাল মানুষদের জীবনযাত্রার কিছু নিদর্শন দেখানো হয়েছে। তারা কিভাবে তাদের আসবাবপত্র, ঢেঁকি, তাদের পঞ্চায়েতি, যেতে যেতে দেখো কি সুন্দর একটা জায়গা। আর্টিফিশিয়ালিভাবে এই যে সারস করে রাখা আছে, কিন্তু জল দিয়ে ঘেরা। পাশে কোনো আদিবাসী মেয়ে মাথায় ঘড়া নিয়ে জল আনতে যাচ্ছে। এটা পুরোটাই অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের আন্ডারে। এভাবে তারা মিউজিয়ামটাকে সাজিয়ে তাদের কালচারটাকে বোঝাবার চেষ্টা করেছে। এই যে এখানে যে বিভিন্ন গ্যালারিগুলো তৈরি করা হয়েছে, এগুলো এই অন্ধ্রপ্রদেশের স্পেশাল স্ট্রাকচার, এগুলো দিয়েই বোঝাবার চেষ্টা করা হয়েছে এতে নিজেদের কালচারটাকে। মিউজিয়ামের ভেতরে বিভিন্ন মডেলের মাধ্যমে অন্ধ্রপ্রদেশের ট্রাইবাল গোষ্ঠীরা কীভাবে তাদের জীবন ধারণ করত তারই একটা চিত্র তুলে ধরা হয়েছে। এখানে তাদের সমস্ত কিছুই রয়েছে, ঘুরে ঘুরে দেখছি আমি। তারা কীরকম কীরকম বোতল ব্যবহার করত, কী ধরনের তারা মাছ ধরার বাস্কেট, মানে অর্থাৎ মাছের চুপড়ি, সেগুলো ব্যবহার করতো। ঠিক আছে, মাথার কীরকম টুকরোগুলো ব্যবহার করতো চাষবাসের ক্ষেত্রে। এই দেখো তাদের ধান রাখার জায়গা, তাদের জাঁতা, কীভাবে ধান সেদ্ধ করতো। এইসব অঞ্চলে বেত, কাঠ এসবের চলই বেশি। মাটি দেখো এখানেও তাই রয়েছে। কত রকমের তারা আসবাব ব্যবহার করতো, সবকটাই কিন্তু বেতের তৈরি বা বাঁশের তৈরি, দেখতে পাচ্ছ। তারপরে এই যে পাখির খাঁচা, সেটাও কিন্তু দেখো বেতের তৈরি। বেত আর বাঁশের ব্যবহারই তাদের জীবনে বেশি, এবং সেটা পুরোটাই পাওয়া যায় জঙ্গলকে কেন্দ্র করে। বন্ধুরা, আমরা এসে গেছি কফি মিউজিয়ামে। ঢুকবো ভেতরে। এখানে এন্ট্রি ফি 20 টাকা করে, আর বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি 10 টাকা। বাচ্চাদের এন্ট্রি ফি 10 টাকা, সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। ঠিক আছে, চলো ভেতরে যাই, দেখি কফি মিউজিয়ামে কি আছে। আমরা এসে গেছি কফি মিউজিয়ামের ভেতরে। এখানে কি করে কফি বিনস তুলে কি করে তার থেকে পাউডার বানানো হয়, সেটা এখানে এই চিত্রের সাহায্যে বোঝানো হয়েছে। এই যে সুন্দর করে সাজিয়ে কফি মগ থেকে শুরু করে অনেক কিছু কিনতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের কফি মেশিনসগুলোর ভেতরে আছে, কীভাবে ওগুলোকে ক্রাশ করা হয়, ক্রিম, মশলাপাতি, অনেক কিছুই আছে। তোমাদের বলছিলামই যে এখানে বেত আর বাঁশের প্রচুর জিনিস দেখতে পাওয়া যায়। দেখো এখানে ঘর সাজাবার জন্য বেত আর বাঁশের অনেক জিনিস রয়েছে। এগুলোকে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম সাজিয়েছে, আর কিছুই নয়। এখানে তাদের ডিসপ্লে করে রাখার একটা ব্যাপার। চলো দেখি। এখানে দেখতে পাবে কিভাবে কফি ক্রাশ করা হচ্ছে কফি বিনস থেকে। ভেতরটা খুব সুন্দর, কফির গন্ধ।
সুন্দর কফির গন্ধ ভেতরটা। আমরা ঢুকে পড়লাম একটা গ্যালারির ভেতরে। কফি আরাকু ভ্যালিতে যে কফি হাউস সেই সম্পর্কে একটা গ্যালারি করে রাখা আছে। এই যে কফি ক্রাশ করার, কফি বিনস ক্রাশ করার মেশিন, এটা ওইখানে লাগিয়ে রাখা আছে। এই যে আগেকার দিনে কীভাবে জাঁতার সাহায্যে কফি ক্রাশ করা হতো সেটা দেখানো হয়েছে। এই যে কফি বিনস দিয়ে সাজিয়ে রাখা আছে। আরাকু ভ্যালির কফি যে মানে উৎপাদনটাকে বাড়িয়ে তোলার জন্যই অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম থেকে এই ব্যবস্থা, এই যে কীভাবে সেগুলোকে শুকানো হয়, কীভাবে তোলা হয়। এই যে এখানে যে ক্রাস্ট হয়ে বেরোচ্ছে, কীভাবে নারী পুরুষ উভয়ই কাজ করছে, কীভাবে ক্ষেত থেকে তুলে আনছে, বিভিন্ন মডেলের মাধ্যমে ব্যাপারটা দেখিয়েছে। কফি গাছে কী করে সিডস পোঁতা হচ্ছে, প্লান্টেশন হচ্ছে, সেই থেকে কী করে গাছ হচ্ছে, এগুলোও এখানে দেখানো হয়েছে। এই হলো বন্ধুরা আরাকু ভ্যালির কফি মিউজিয়াম। দেখালাম তোমাদের। এতটা রোদ্দুর পড়েছে ভালো করে আর দেখতে পাচ্ছি না। আরাকু ভ্যালিতে কীভাবে কফি চাষ শুরু হলো এবং কিভাবে তারা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো তারই একটা ইতিহাস ছোট করে লেখা আছে। চলো, মোটামুটি আরাকু ভ্যালির কফি মিউজিয়াম আমাদের ঘোরা হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়বো অনন্তগিরি ওয়াটারফলসের দিকে। বন্ধুরা, আমরা এসে গেছি উডেন ব্রিজে। এখানে এটা একটা কফি প্লান্টেশন সেন্টার। প্রচুর কফি গাছ রয়েছে ভেতরে এবং এর ভেতর দিয়ে একটা উডেন ব্রিজ করা আছে পুরো গার্ডেনটাকে ঘিরে। তোমরা তার ভেতর দিয়ে হাঁটতে পারো। এটাকে বলা হয় ক্যানোপি ওয়াক এবং একটা জঙ্গলের এসেন্সটা ফিল করতে পারো। আমরা সাধারণত জানি কফি চাষের জন্য যে পরিমাণ টেম্পারেচারের প্রয়োজন হয় সেখানে ডিরেক্ট সানরাইজের প্রয়োজন হয় না। তাই দেখো এত বড় বড় গাছ লাগানো আছে এবং যার ফলে সূর্যের আলো খুব কম মাত্রায় এসে পৌঁছয়, খুব কড়া রোদের প্রয়োজন নেই। তো এই দেখো এখানে ব্যারিকেড দিয়ে দিয়ে কিরম ক্যানোপিগুলো করা রয়েছে, আর মাঝখানে এরকম লম্বা লম্বা গাছ, চারিদিকে কিন্তু ছোটো ছোটো সব কফি গাছ। এবং এই কফি প্লান্টেশন সেন্টারে এখান থেকে তোমাদের কফি চাষ সম্পর্কে তোমরা জানতে পারবে। বাইরে ছোটো ছোটো কফির স্টল রয়েছে, এখানকার সিডস দিয়েই তারা চা বানিয়ে খাওয়ায়। এছাড়া বিক্রি হয় প্রচুর জড়িবুটি তেল, তারপরে নানা রকম স্পাইসেস, যেরকম হচ্ছে তোমার ছোটো এলাচ, লবঙ্গ, এগুলোও বিক্রি হচ্ছে। সবাই গাড়ি দাঁড় করিয়ে এখানকার এই ক্যানোপি ওয়াক করছে বা কেউ বসে চা কফি খাচ্ছে। এই দেখো সব বড় বড় গাছ রয়েছে এখানে। এমনিতে খুবই সুন্দর, আলো আঁধারি গাছের ছায়ায় ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছে। বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আমরাও এটার ভেতর দিয়ে ওয়াক করলাম, বেশ ভালোই লাগছিল, অনেক ছবিও তুলেছি। আর প্রচুর প্রচুর কফি গাছ রয়েছে এখানে, পাহাড়ের ধারে গড়ে উঠেছে। এই দেখো এখানে লেখাই আছে ক্যানোপি ওয়াক, মানে একটা জঙ্গল বা পাহাড়ের ট্রেক করার একটা আনন্দ তোমরা ফিল করতে পারবে। বন্ধুরা, আমরা এসে গেছি অনন্তগিরি ওয়াটারফলস দেখতে। আজকের মতো এটাই আজকে আমাদের লাস্ট স্পট। এরপর আমরা চলে যাব ডিরেক্টলি ভাইজ্যাকের হোটেলে, আর কাল সকালের ট্রেন ধরে পাড়ি দেব কলকাতার উদ্দেশ্যে। চলো, অনেককেই দেখতে পাচ্ছি যারা হয়তো ফলস থেকে স্নান করে উঠছে। দেখা যাক কত দূরে আছে আমাদের ফলস। ড্রাইভার দাদার কথা অনুযায়ী 100 ইয়ার্স। কালকে তো কটিকা ওয়াটারফলসের জায়গায় দেখেছিলাম কতটা হাঁটতে হয়েছে। চলো।
এই হচ্ছে অনন্তগিরি ওয়াটারফলস। দেখছো ফলসের জল নিচে অবধি বয়ে চলেছে। অনেকেই আছে ফলসের ওখানে স্নান করছে। এখানে প্রচুর দেখো ফার্মিং করা হয়েছে এই জায়গাগুলো। ধান চাষই হচ্ছে মনে হয়, বলতে পারবো না, কারণ এখানকার অন্ধ্রপ্রদেশের মানুষের স্টেপল ফুড কিন্তু ধান, মানে চাল, রাইস। তাই জন্য মনে হলো ধান চাষ। ওপাশে দেখো স্টেপ ফার্মিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই হচ্ছে অনন্তগিরি ওয়াটারফলস। প্রচুর মানুষ স্নান করছে, নিচে গিয়ে ছবি তুলছে। বর্ষায় জল বাড়লে জলধারাটা কতটা চওড়া হয়ে পড়ে তার একটা আন্দাজ নিশ্চয়ই করতে পারছো তোমরা। দেখো বন্ধুরা, ঠিক ওই পারেই একটা ছোট্ট কোণে ঘর রয়েছে, কি সুন্দর লাগছে। জলের যথেষ্ট স্রোত আছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এখন জলের পরিমাণ কম, তুলনামূলক কম। কিন্তু এই জল যখন বর্ষাকালে বাড়ে তখন আশা করা যায় এর সৌন্দর্যটা আরও অনেক গুণ বেড়ে যায়। যাই হোক বন্ধুরা, আমাদের ভাইজ্যাক ও আরাকুর মোটামুটি যেগুলো সাইট সিন ছিল সেগুলো আমরা কভার করে ফেললাম। চলো ভাইজ্যাকের হোটেলে যাই আজকের রাতটা থেকে, আবার ফিরে যাব যে যার নিজের নিজের কর্মজীবনে। আমাদের ভাইজ্যাক আরাকুর যে সফর তা হয়তো আজকেই মোটামুটি শেষ হয়ে গেল। কাল সকালের ট্রেন ধরে আমরা রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে, নতুন কোনো একটা জায়গার সন্ধানে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো রাখি, টাটা। খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো ব্লগে।